শামীম পাটোয়ারি কি একটা শট খেললেন রে ভাই, কি রাজসিকতা, কি দাম্ভিকতা, কি একটা অরা মিশেছিল নাথান স্মিথকে মারা সেই ছক্কাটাতে। শামীম পাটোয়ারির ওই নোলুক শটটা যেন ফুটবলে রোনালদিনিওর নোলুক পাসের মতো। তাহিদ হৃদয় নিজের পজিশনে ফিরে কি দাপুটে একটা ইনিংস আপনি খেললেন। টার্নিং পয়েন্টের আলোচনাটাতে আমি যতই বলি না কেন ৩৭ বলে অপরাজিত ৫১ রানের ইনিংস, তাতে আপনার স্ট্যাটটা ভুল হচ্ছে না। আপনি ২৭ বলেই অপরাজিত ৫১ রানের ইনিংস খেলেছেন, বাংলাদেশকে জিতিয়েছেন, প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন। এবং পারভেজ হোসেন ইমন নিজের নতুন পজিশনে কিভাবেই না তিনি মানিয়ে নিচ্ছেন, কত দ্রুতই। এবং ২০২৮ বিশ্বকাপ পরিকল্পনায় কে জানে এইটা না একটা মাস্টার স্ট্রোক হয়ে যায় ওপেনার থেকে পারভেজ ইমনকে মিডল অর্ডার ব্যাটসম্যানটা বানিয়ে দেওয়া। আজকের ম্যাচেও তো তিনি উইকেটে গিয়ে মোমেন্টামটা পুরোপুরি চেঞ্জ করে দিয়েছিলেন। বাংলাদেশের এই ৩ ব্যাটসম্যান, ৪ নাম্বার, ৫ নাম্বার, ৬ নাম্বার ব্যাটসম্যান আজকে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 ম্যাচে প্রপার টি-20 ইনিংস তারা খেলেছেন, যেইখানটা তো মনে হচ্ছিল ম্যাচটা বাংলাদেশ জিততে পারবে না, দেখতে দেখতেই হেরে যাবে, চেয়েই হেরে যাবে। সেইখান থেকে আমরা ২ ওভার হাতে রেখেই ম্যাচটা কিনা জিতে গেলাম। এবং তাতে করেই ওই প্রশ্নটা আরো অনেক বেশি হয়ে আসছে যে আমাদের প্রথম ৩ ব্যাটসম্যান, স্পেশালি আমাদের যে ২ ওপেনার, তারা আসলে কি অ্যাপ্রোচে ব্যাটিং করেছেন। আর যদি বলি যে না, এটা আমাদের ওভারঅল টিমের অ্যাপ্রোচটাই এরকম ছিল যে শুরুতে আমরা এইভাবে ব্যাটিং করে পরবর্তীতে আমরা এরকম এক্সেলারেট করব, এইটা কি আসলে আপনি লং টার্ম প্ল্যানিং এর অংশ হতে পারে, বা এইভাবে কি আসলে বেশিরভাগ ম্যাচে বাংলাদেশ জিততে পারবে? দেখুন, বাংলাদেশের ব্যাটিং ইনিংসটা আজকে অ্যাবসলিউটলি ২টা ভাগ। এইখানে টপ 3 একরকম, পরের ৩ জনের একরকম। টপ 3 এর মধ্যে ২ ওপেনের কথা আলাদা করে বলতে হয়। খুব বিস্ময়কর একটা ব্যাপার হচ্ছে, তানজিদ হাসান তামিমের আউট হওয়ার জন্য বাংলাদেশের সমর্থকরা প্রার্থনা করছিলেন রীতিমতো। মানে তানজিদ তামিম স্লো খেলে বাংলাদেশকে ম্যাচ হারিয়ে দিচ্ছেন, এইটা আমাদের কষ্ট কল্পনাতেও তো থাকার কথা না। সেই তানজিদ তামিম আজকে তিনি ২৫ বল খেলে মাত্র ২০ রান করলেন। অথচ এই লাস্ট যে ম্যাচটা আমরা টি-20 খেলেছি প্রায় ৫ মাস আগে এই চট্টগ্রামেই আয়ারল্যান্ডের বিপক্ষে, সেই খেলাটা থেকে প্লেয়ার অব দ্য ম্যাচ কিন্তু এই তানজিদ হাসান তামিম হয়েছিলেন। কত ৩৬ বলে তিনি একটা অপরাজিত ৫৫ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। হ্যাঁ, ওই ম্যাচে তিনি ৫টা ক্যাচও নিয়েছিলেন, সেইটাও তার প্লেয়ার অব দ্য ম্যাচ হওয়ার ক্ষেত্রে একটা ভূমিকা রেখেছে। কিন্তু ওই ঠিক আগের ম্যাচটাতে যিনি ওরকম বিস্ফোরক ব্যাটিং করেন, এবং মোটামুটি বিস্ফোরক ব্যাটিংয়ের জন্যই তার পরিচিতি, এই যে আজকে তিনি ২৫ বল খেলেন টি-20 ক্যারিয়ারে, এর আগে ৪৫টা ইনিংসের মধ্যে ১৫টা ইনিংস তিনি অ্যাটলিস্ট ২৫টা করে বল খেলেছেন, এবং কোনো ইনিংসে আজকের মতো তার এরকম স্ট্রাইক রেটের অবস্থা ছিল না। ৮০ স্ট্রাইক রেটে মাত্র তিনি ব্যাটিং করেছেন। এটা আসলে ভাবাই যায় না। তানজিদ তামিমের এই ব্যাটিংটাকে আমি একটা তার অফ ডে হিসেবে ধরে নিতে পারি। ধরেন হচ্ছে গিয়ে প্রথম ১০ ওভার শেষেও তিনি ওপেনার উইকেটে ছিলেন, তখন পর্যন্ত তার স্কোর মাত্র ২০। এটাকে বিস্ময়কর বললেও কম বলা হয়। আমি আবারও বলছি, এটাকে আমি একটা অফ ডে হিসাবে তামিমের ক্ষেত্রে ধরে নিচ্ছি, এবং নিশ্চিতভাবেই তিনি এই জায়গাটা থেকে কামব্যাক করবেন, সেই প্রত্যাশার জায়গাটা তো আমাদের থাকবেই। তার এই ইনিংস দেখেই আজকের দিনের ক্ষেত্রে তার আউটটা হয়তো গুরুত্বপূর্ণ ছিল, কেননা তিনি আউট হয়েছেন যখন 11th ওভারে, তারপরেই পারভেজ হোসেন ইমন নামলেন, এবং তাওহিদ হৃদয়ের সঙ্গে তার ওই পার্টনারশিপটা ২৮ বলে ৫৭ রানের, তারা নেমেই যেভাবে কাউন্টার অ্যাটাকিং ক্রিকেটটা খেলা শুরু করেছেন, সেইটা বাংলাদেশকে জয়ের পথ দেখেছে। ফলে আমি দেখছিলাম টার্নিং পয়েন্টের আলোচনা, তো অনেকে কমেন্টস করছিলেন যে না, তানজিদ তামিমের আউটটাই টার্নিং পয়েন্ট। সো আমি ঠিক আছে, আজকের ম্যাচের প্রেক্ষাপটে এটা হয়তোবা একটা কথা বলা যেতে পারে, কিন্তু তানজিদ তামিম বাংলাদেশের টি-20 ফরম্যাটে একটা অ্যাসেট, এবং সেভাবে আমরা দেখি আজকে তার একটা বিবর্ণ একটা দিন গিয়েছে, ব্যতিক্রম একটা দিন গিয়েছে। সাইফ হাসানের ব্যতিক্রমটাই তো ভাই নিয়ম হয়ে যাচ্ছে, এবং আজকেও তিনি ১৬ বলে ১৭ রানের একটা ইনিংস খেলেছেন। তিনি স্ট্রাগল করছেন, তিনি স্ট্রাগল করেই চলেছেন, সেইটা টি-20 বলেন, সেইটা ওয়ানডে বলেন, স্পেশালি তার ওই ইন্টারন্যাশনাল ক্রিকেটে বছর ৪ পরে যে কামব্যাকটা হয়েছিল গত বছর, সেই কামব্যাকের শুরুটা তার দুর্দান্ত হয়েছিল, এবং তাতে করে তড়িঘড়ি তার কাঁধে যে ভাইস ক্যাপ্টেন্সিটা চাপিয়ে দেওয়া হলো, সেইটাই কি আসলে প্রেশার হয়ে দেখা দিচ্ছে? ভাইস ক্যাপ্টেনদের এমন কোনো কাজ আসলে থাকে না ভবিষ্যতের ক্যাপ্টেন তৈরি করার কাজে, যে ভবিষ্যতে ক্যাপ্টেন হবে এই ভাবনাটা প্রেশার কিনা, ওই প্রশ্ন আপনি তুলতে পারেন। কিন্তু সাইফ হাসানের ব্যাটিং ফর্মটা আসলে অ্যালার্মিং, সত্যিকার অর্থেই অ্যালার্মিং। এটা সব ফরম্যাটের ক্ষেত্রে আসলে বলা যায়। ফলে আজকের এই ম্যাচটাতেও এটা
দুই ওপেনার যখন এরকম ব্যাটিং করবেন 16 বলে 17, 25 বলে 20, 183 রান তারা করতে নেমে এরকম ক্ষেত্রে বেশিরভাগ দিনই আসলে দল হেরে যাবে। ফলে এই ব্যাটিং অ্যাপ্রোচের চেঞ্জটা যে আমরা আসলে কিভাবে করব, অন্ততপক্ষে একজন ওপেনার আর ভাই অ্যাঙ্কর, ভাই টি-20 ফরম্যাটে অ্যাঙ্করেরই খুব একটা রোল আসলে নাই। তারপরেও কোনো একজনকে কেন্দ্র করে ইনিংস আবর্তিত হবে, সেইটাও আপনি 183 রান তাড়া করার ক্ষেত্রে হলেও বড় জোর একজনের ক্ষেত্রে হতে পারে। এবং দুই ওপেনার পাওয়ার প্লে আমাদের কাজে লাগাতে হবে। সেই পাওয়ার প্লের প্রথম 5 ওভারে দুই ওপেনার টিকে থেকে মাত্র 40 রান করেছেন। 6th ওভারটাতে গিয়ে সাইফ আউট হলেন, পাওয়ার প্লেতে আমরা 44 রান করেছি। এইভাবে করলে কিন্তু ভাই এই 180 প্লাস রান আর তাড়া করে আসলে জেতা যাবে না, বা আগে ব্যাটিং করলেও ওই 180 প্লাস 200 প্লাস রান আসলে করা যাবে না। ফলে এই জায়গাটাতে আমাদের একটা সিরিয়াস থট দেওয়ার জায়গাটা হচ্ছে, স্পেশালি আমি সাইফের কথাটা বলছি। তানজিদ তামিমেরটা আমি আসলে তাকে একটু এক্সকিউজই করছি যে আজকে তার একটা খারাপ দিন গিয়েছে। লিটন দাস 15 বলে 21 রানের একটা ইনিংস খেলেছেন। হ্যাঁ, তিনি নেমে টেম্পোটা একটু আপ করার চেষ্টাটা করেছিলেন বটে, ছক্কাও মেরেছেন, 4ও মেরেছেন, কিন্তু আমার কাছে মনে হয় যে যেই ব্যাটসম্যান একটা হাফ লাইফ পেয়েছেন, ধরেন আম্পায়ার স্কলে বেঁচে গিয়েছেন, আম্পায়ার তাকে ইস্যুদের বলটাতে আউট দিলে তিনি আউট হয়ে যেতেন, তার কাছ থেকে আরেকটু বড় ইনিংস আসলে এক্সপেক্টেড। হ্যাঁ, লিটন খুব ভালো একটা বল পেয়ে গিয়েছিলেন, বলটা একটু নিচু হয়ে গিয়েছিল, সেই কারণে তিনি ওই জায়গাটাতে বোল্ড হয়ে গেলেন। বাট স্টিল আসলে এই নাম্বার 3-তে নেমেও যখন আমরা ওই রানটা তাড়া করছি, তখন এই ইনিংসটা আসলে খুব এক্সপেক্টেড ইনিংস, সেটা আসলে বলা যাবে না। কিন্তু ঠিক আছে, আমাদের টপ 3-র যে বিবর্ণ দিন, তারপরে গিয়ে আমাদের 3 জন যে ব্যাটিং করেছেন, সেইটা আসলে অসাধারণ। আমি যেমন ওই টার্নিং পয়েন্টের আলোচনাটা বলেছিলাম যে আমরা 11th ওভারে তানজিদ তামিমের উইকেটটা হারালাম ফার্স্ট বলে ঈশ্বরদীর ওই ওভারটাতে, কিন্তু ওই ওভারটা থেকে আমরা 18 রান তুলে নিলাম। পারভেজ হোসেন ইমন নেমেই তিনি ছক্কা মারলেন, 4 মারলেন, তাওহিদ হৃদয় ওই ওভারটাতে একটা ছক্কা মারলেন। ফলে ওই তাদের যে পার্টনারশিপটা 28 বলে 57 রানে, সেটাই কিন্তু বাংলাদেশকে জয়ের পথ দেখিয়েছে। পারভেজ ইমন আজকে হচ্ছে গিয়ে 5 নম্বরে নেমেছেন, আমি শিওর যে তিনি আসলে 4 নম্বরেও নামবেন, আজকে ডানাতি বামাতি কম্বিনেশনের কারণে হয়তো বা সেটা হয়েছে। এই জায়গাটাতে তাকে তিনি স্পেশালি স্পিনারদের এগেইনস্টে তাকে খেলানোর জন্য এইখানটাতে আসলে রাখা হচ্ছে, এবং যেহেতু ওপেনার তিনি পেস বলতে তিনি ভালো খেলেনি, ফলে ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ এই জায়গাটাতে পারভেজ হোসেন ইমনকে সেটেল হতে পারে। তাওহিদ হৃদয়ের যে কথাটা, সেটা ওয়ানডে সিরিজে তার ব্যাটিং পজিশন নিয়ে খুব নাড়াচাড়া হচ্ছে ভাই। লাস্ট সিরিজে শেষ 2টা ম্যাচে তাকে 6 নম্বরে নামানো হয়েছে ভাই, সেটা কোনোভাবেই ফেয়ার না ভাই। তাওহিদ হৃদয় বাংলাদেশের ওয়ানডে ফরম্যাটে একমাত্র মিডল অর্ডার ব্যাটসম্যান যিনি স্কোর করছিলেন, তাকে আপনি 4 নম্বর থেকে 5 নম্বরে নামিয়ে দিলেন, যখন লিটন দাসকে এনে 4 নম্বরে সেট করলেন। এখন শান্ত লিটনকে 4-5-এ খেলানোর জন্য তাওহিদ হৃদয়কে 6 নম্বরে নিয়ে যাওয়া হয়েছে, এটা কোনোভাবেই ফেয়ার না। এবং আজকে 4 নম্বরে নেমে হৃদয় যে ইনিংসটা খেলেছেন, সেইটা হচ্ছে গিয়ে টিপিক্যাল তাওহিদ হৃদয় ইনিংস। প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন, সেইটাতে তিনি সেটা বুঝিয়ে দিয়েছেন। আর শামীম পাটোয়ারি, উফ, কি একটা শট খেললেন রে ভাই তিনি। নাথান স্মিথকে ওই বাউন্সারটাতে যেইভাবে মোটামুটি না তাকিয়ে উইকেট কিপারের পেছন দিয়ে একটা চাটি মেরে ছক্কা মেরে দিলেন শামীম পাটোয়ারি, ওই শটটার মধ্যে একটা প্রবল আভিজাত্য যেমন মিশে আছে, ঠিক তেমনি প্রতিপক্ষের মনোবল গুড়িয়ে দেওয়ার উপাদানটাও প্রবলভাবেই সেইখানটাতে আছে, একটা ওরা আছে ওই শটটার মধ্যে। আমি কিছুদিন আগে একটি ইন্টারভিউ করছিলাম রুবেল হোসেনের, তাকে জিজ্ঞেস করেছিলাম বাংলাদেশে কোন ব্যাটসম্যানের বিপক্ষে বোলিং করাটা সবচেয়ে কঠিন, তিনি বলছিলেন শামীম পাটোয়ারি। আমি একটু সারপ্রাইজড হয়েছিলাম, এবং আজকে এই যে শটটা দেখে মনে হলো যে আসলেই কেন তাকে বোলিং করাটা কঠিন বলে রুবেলের মনে হয়েছে নিউজিল্যান্ডের বোলারদের কাছে, তাহলে ওই রকম শট দেখার পর কেমন মনে হয়েছে ভেবে দেখেন। আমি বলছিলাম যে নো লুক শটটা শামীমের, সেটা ফুটবলের রোনালদিনিওর পাসের মতো। এখানে ভুল বোঝার কোনো কারণ নাই, আমি শামীমকে ক্রিকেটের রোনালদিনিও বলছি না, আমি জাস্ট ওই যে রোনালদিনোর নোলুক পাসের সঙ্গে এই নোলুক শটটাকে একটা ব্র্যাকেট বন্দি করেছি মাত্র, এর চেয়ে বেশি কিছু নয়। কিন্তু শামীমের এই শটটা এবং সেই ইনিংসটা যখন তিনি নামেন, তখনও আমাদের 31 বলে 49 রান প্রয়োজন, আমরা 12 বল হাতে রেখে তাওহিদ হৃদয়ের সঙ্গে তার পার্টনারশিপে আমরা ম্যাচটা জিতে নিয়েছি। শামীম পাটোয়ারিকে আমাদের ক্যাপ্টেন লিটন দাস ব্যাক করেছিলেন লাস্ট সিরিজটাতে, যখন আমাদের তখনকার চিফ সিলেক্টর গাজী আশরাফ হোসেন লিপু ভাইরা তাকে নেন নাই ওই সিলেকশন প্যানেল, এবং লাস্ট ম্যাচটাতে শামীম কে স্কোয়াডে নেওয়া হয়েছিল, সরাসরি তাকে একাদশে ঢুকিয়ে দিয়েছিলেন ক্যাপ্টেন লিটন। সো টিমের রাস্তা, ক্যাপ্টেনের রাস্তা তার উপরে প্রবলভাবে আছে। কেন আছে তিনি এই ইনিংসটাতে? 13 বলে 31 রানের ইনিংস, কিন্তু প্রপার টি-20 ফিনিশার রোলে সেই ইনিংসটা তিনি খেলেছেন, সেটা দিয়ে তিনি আরো ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। এখন দেখেন, আজকে যে আমরা নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচটা খেললাম, 183 রান, বাংলাদেশের বাস্তবতায় আসলে অনেক রান চেস করে জিততে হবে। আমরা এই চট্টগ্রামে কখনোই এত রান তাড়া করে জিতি নাই। সেইখানে আমাদের শুরুটা যেরকম হয়েছিল, আমাদের
স্পেশালি দুই ওপেনার যেইভাবে সম্মুখ গতিতে ব্যাটিং করছিলেন, সেইখানটাতে যদি আমাকে বলেন টিম স্ট্র্যাটেজি এমন যে না শুরুতে আমরা আস্তে আস্তে খেলবো, উইকেট হাতে রাখবো, তাহলে পরে গিয়ে আমরা মেরে টেরে ম্যাচ জিতে যাব, এইভাবে ভাই বেশিরভাগ ম্যাচ বাংলাদেশ হারবে, বেশিরভাগ ম্যাচ বাংলাদেশ জিততে পারবে না। অবশ্যই পারভেজ ইমনের ব্যাটিংয়ের ক্রেডিট রয়েছে, তাওহিদ হৃদয়ের ব্যাটিংয়ের ক্রেডিট রয়েছে, শামীম পাটোয়ারির ব্যাটিংয়ের ক্রেডিট রয়েছে, কিন্তু ওপেনিংয়ে আসলে আমাদের স্পেশালি ওই দুই ওপেনার টপ 3 পাওয়ার প্লে ওই জায়গাটাতে আরও অনেক বেশি প্রোঅ্যাক্টিভ হতে হবে। তা না হলে কিন্তু আমরা নিউজিল্যান্ডের মতো দল যেটা দ্বারা ভীষণ দুর্বল, ভীষণ অনভিজ্ঞ, সেটা হয়তো বা পার পেয়ে যাব, লং রানে কিন্তু আমরা পার পাবো না। আমাদের দুই ওপেনার আজকে শামুকের গতিতে ব্যাটিং করেছেন, ধরেন আপনি টপ 3 ধরে আপনি লিটন দাসকে ইনক্লুড করে বলতে পারেন। আর এরপরে যে আমাদের 3 ব্যাটসম্যান, দুই ওপেনার সাইফ হাসান, তানজিদ হাসান তামিম আর লিটনের কথা বললাম, আর এরপরে যে আমাদের 3 ব্যাটসম্যান তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন এবং শামীম পাটোয়ারি, তারা আবার ব্যাটিং করেছেন চিতার গতিতে। এই চিতার গতির ব্যাটিংটাই এখনকার টি-20-র ব্যাটিং, প্রপার টি-20-র ব্যাটিং, এবং সেইটাই সিরিজের বাকি 2টা ম্যাচে আমাদের টপ অর্ডারের কাছ থেকেও তো দেখতেই